নমস্কার। শুরু করতে চলেছি শিল্পায়ন গল্প ক্যাফের তৃতীয় নিবেদন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি মর্মস্পর্শী ছোট গল্প অবলম্বনে নাটক পুঁইমাচা। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম 12ই সেপ্টেম্বর। প্রকৃতি ও মানব জীবনের সংমিশ্রণে তিনি বারবার রচনা করেছেন অভূতপূর্ব উপন্যাস, গল্প, ছোট গল্প ও প্রবন্ধ। তার রচনাগুলির মধ্যে পথের পাঁচালী, আরণ্যক, দৃষ্টিপ্রদীপ, দেবযান, অপরাজিত, ইচ্ছামতী, আদর্শ হিন্দু হোটেল, মৌরি ফুল, হিঙের কচুরি প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য। 1950 সালের 1 নভেম্বর এই মহান সাহিত্যিকের মৃত্যু হয়। 1951 সালে তাকে রবীন্দ্র পুরস্কারে সম্মানিত করা হয়। নাটকের সামগ্রিক বিন্যাস, পরিকল্পনা ও নির্দেশনায় সত্যনারায়ণ মিত্র, পোস্টার ডিজাইন, আবহ নির্মাণ ও সম্পাদনায় সৌভিক বেজ, সহযোগিতায় সুরাজ বেজ, বিভিন্ন ভূমিকায় সূত্রধর সৌভিক বেজ, সহায়হরি সত্যনারায়ণ মিত্র, অন্নপূর্ণা তনুশ্রী দাস, খেন্তি মহাশ্বেতা মিত্র, বিষ্ণু সরকার সুরাজ বেজ, কালিময়বাবু স্বরূপ দত্ত, রাসবিহারীবাবু সৌরভ বেজ। শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে নাটক পুঁইমাচা। শীতের সকাল। সহায়হরি চট্টোপাধ্যায়ের বাড়ির খড়ের রান্নাঘরের দাওয়ায় বসে নারকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি পুড়ে 2 আঙুলের সাহায্যে তেলটুকু সংগ্রহ করে চুলে মাখাচ্ছিলেন সহায়হরি স্ত্রী অন্নপূর্ণা। অন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকলেন সহায়হরি। গিন্নি, আরে ও গিন্নি, তুমি এখানে? বলি একটা বড় বাটি কি ঘটি যা কিছু একটা দাও তো। ওই তার উপরে না গাছ কেটেছে, একটু ভালো রস আনি। আরে কি হয়েছে? বসে রইলে যে বড়, দাও না একটা ঘটি। এই খেন্তি টেন্তি সব কোথায় গেল? আরে তুমি তেল মেখে বুঝি চোবে না? তুমি মনে মনে কি টাউরেছ বলতে পারো? কেন, কি আবার, কি হয়েছে কি? দেখো, রঙ্গ করো না বলছি। ন্যাকামি করতে হয় অন্য সময় করো। তুমি কিছু জানো না নাকি খোঁজ রাখো না? অত বড় মেয়ে যার ঘরে সে মাছ ধরে আর রসকে দিন কাটায়, কি করে তা বলতে পারো? গাঁয়ে গুজব রটেছে জানো? কেন, কি গুজব আবার? কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়ি। কেবল বাঘ দিয়ে দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না। সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয়। উফ, আরে হয়েছেটা কি? বৃত্তান্তটা একটু খোলসা করে বলো দেখি গিন্নি। এক ঘরে করবে গো, তোমাকে ওরা এক ঘরে করবে। কাল চৌধুরীদের চণ্ডী মণ্ডপে এসব কথা হয়েছে। আমাদের হাতে চুঁয়া জল আর কেউ খাবে না গো। আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো নে। ও নাকি উচ্চুগ্য করা মেয়ে। গাঁয়ের কোন কাজে তোমাকে আর কেউ বলবে না। যাও, ভালোই হয়েছে তোমার। এখন গিয়ে ওই দুলে বাড়ি বাগদি বাড়ির উঠে বসে দিন কাটাও। ও এই, আমি বলি না জানি কি ব্যাপার এক ঘরে। সবাই তো আগেই এক ঘরে করেছেন, এবার বাকি আছেন ওই কালীময় ঠাকুর। তা না হয় উনিও এবার করবেন। এ আবার এমন কি? কেন, তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে নাকি? তুমি সমাজের মাতা নাকি একজন মাতব্বর লোক শুনে? চাল নেই, চুলো নেই, এক করার মুরদ নেই। চৌধুরীরা তোমায় এক ঘরে করবে তা
সত্যিই তো, এদিকে দাড়ি মেয়ে হয়ে উঠলো। হলো যে 15 বছরের, বাইরে কমিয়ে বলে বেড়ালে কি হবে, লোকের চোখ নেই গা। ও সব বলো না গিন্নি, মা আমার সাক্ষাৎ লক্ষ্মী। সাক্ষাৎ লক্ষ্মী না, বিয়ে দেবার গা না কিছু। আমি কি যাবো এবার পাত্রটা ঠিক করতে? বুঝলাম, তো ওসব হবে এখন। এখন আসি, দেরি হয়ে গেল। আরে এইসব কি রে কেন্দিমা, এইসব কোথা থেকে আনলি? ও মা, এ যে 14-15 বছরের একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়েকে পিছনে নিয়ে বাড়ি ঢুকল। তার হাতে এক বোঝা পুঁইশাক, ডাঁটাগুলি মোটা ও হলদে। হলদে চেহারা দেখে মনে হয় কারা পাকা পুঁই গাছ উপড়িয়ে ফেলে উঠানের জঙ্গল তুলে দিচ্ছিল। মেয়েটি তাদের উঠানের জঞ্জাল প্রাণপণে তুলে এনেছে। চিংড়ি মাছ বাবা, গয়াবুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম, দিতে চায় না। বলে তোমার বাবার কাছে 8 দিনকার দরুন 2 পয়সা বাকি আছে। আমি বললাম, তাও না গয়া পিসি, আমার বাবা কি তোমার 2 পয়সা নিয়ে পালিয়ে যাবে? আর এই পুঁই শাকগুলো ঘাটের ধারে রায় কাকা দিয়ে বললে নিয়ে যা, কেমন মোটা মোটা। নিয়ে যা? আহা, কি অমরতই তোমাকে তারা দিয়েছে। পাকা পুঁই ডাঁটা কাঠ হয়ে গিয়েছে, 2 দিন পরে পেলে দিত। নিয়ে যা। আর উনি তাদের আগাছা উঠিয়ে নিয়ে এসেছেন, ভালোই হয়েছে তাদের, আর নিজেদের কষ্ট করে কাটতে হলো না। যত পাতুড়ে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে। ধরি মেয়ে, বলে দিয়েছি না তোমায় বাড়ির বাইরে কোথাও পা দিও না। লজ্জা করে না এ পাড়া সে পাড়া করে বেড়াতে? বিয়ে হলে যে 4 ছেলের মা হতে, খাওয়ার নামে আর জ্ঞান থাকে না। কোথায় শাক, কোথায় বেগুন, আর একজন বেড়াচ্ছেন কোথায় রস, কোথায় ছাই, কোথায় পাঁশ। ফেল বলছে, ফেলো সব। আরে না 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 না, ফেলবে কেন? বুঝলি মা, পোশাকগুলো কিন্তু বেশ, কি সুন্দর মোটা মোটা। যা তো রাধি, ও আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ে হয়তো। পেড় যদি বাড়ির বার হতে দেখেছি, তবে ঠ্যাং কোঁড়া না করি তো। তাই এনেছে ছেলে মানুষ খাবে বলে, তুমি আবার না না, থাক থাক। না না, নিয়ে যা, খেতে হবে রে। মেয়ে মানুষের আবার অত নোলা কিসের শুনি? এক পাড়া থেকে আরেক পাড়ায় নিয়ে আসবে 2 পাকা পুঁই শাক ভিক্ষে করে। যা যা, তুই যা, দূর করে দিয়ে আয় বনে। সহায় হরি বড় মেয়ের মুখের দিকে চেয়ে দেখলেন তার চোখ দুটো জলে ভরে এসেছে। তার মনে বড় কষ্ট হলো, কিন্তু স্ত্রীকে চটাতে তিনি আদেও সাহসী হলেন না। নিঃশব্দে খিড়কি দৌড় দিয়া বার হয়ে গেলেন। বসে রাঁধতে রাঁধতে বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি মনে পড়বার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার চোখ জলে ভিজল। বাড়িতে কেউ ছিল না। তিনি নিজে গিয়ে উঠানের ও খিড়কি দোরের আশেপাশে যে ডাঁটা পড়েছিল সেগুলি কুড়িয়ে আনলেন। কুঁচো চিংড়ি দিয়ে চুপি চুপি পুঁইশাকের তরকারি রাঁধলেন। দুপুরবেলা খেন্তি পাতে পুঁইশাকের চচ্চড়ি দেখে বিস্ময় ও আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে চাইল। গিন্নি, কি দারুণ রান্না করেছো গো। পুঁইশাকের চচ্চড়ি তো তুলনা হয় না। কি রে মা কেন্দি, বল। হ্যাঁ, দারুণ হয়েছে। তোমাকে তাহলে একটু ভাত দি।
কি রে খেন্তি, আর একটু চচ্চড়ি দিয়ে। হ্যাঁ, একটু বেশি করে। হ্যাঁ, না না, আমাকেও দুটো ভাত দাও, চচ্চড়ি মেখে খাবো। মারে আমার একটু বেশি করে দাও। খা মা খা। পুঁই শাকের চচ্চড়ি মা আমার বড্ড ভালোবাসে। অন্নপূর্ণার চোখে জল আসলো। চাপতে গিয়ে তিনি চোখ উঁচু করে চালের বাতায় গোঁজা ডালা থেকে শুকনো লঙ্কা পাড়তে লাগলেন। কালীময়ের চণ্ডীমণ্ডপে সেদিন সন্ধ্যাবেলায় সহায় হরির ডাক পড়ল। পেন্নাম হয়ে কর্তারা ভালো আছেন তো সবাই? এলুম। আরে বসো বসো ভায়া, বসো বসো। আগে কর্তা। সেসব দিন কি আর আছে ভায়া? এই ধরো কেষ্ট মুখুজ্জে, ভালো স্বভাব নইলে পাত্র দেব না করে সে কি কাণ্ডটাই না করলি। হ্যাঁ, অবশেষে কিনা হরির ছেলেটাকে ধরে পড়ে মেয়ের বিয়ে দেয়, তবে রক্ষী। তার কি স্বভাব? খুব হ্যাঁ? খারাপ সব। তার কি স্বভাব? তা সমাজে সেসব শাসনের দিন কি আর আছে? হ্যাঁ, দিন দিন চলে যাচ্ছে। আর বেশি দূর যাই কেন? হ্যাঁ, বেশি দূর যাই কেন? এই যে এই তোমার মেয়েটি 13 বছরের। ও মা, 13 পেরিয়েছে? ছি 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 ছি। এই শ্রাবণে 13 পড়েছে। 13 আর 16 তফাৎ কিসে শুনি? হ্যাঁ, আর সে 13 হোক আর 16 হোক, চাই 85 হোক, তাতে আমাদের দরকার নেই। সে তোমার হিসেব তোমার কাছেই রাখো, কিন্তু পাত্রর আশীর্বাদ হয়ে গেল, তুমি বেঁকে বসলে কেন শুনি? ঠিক কথা, ঠিক কথা, ঠিক কথা, ঠিক কথা। দেখে বসলে কেন? আর 5 জন আছে, তোমার কারণটা বলো দেখি শুনি। বলো দেখি শুনি। বলো বলো। আরে ও তো এরকম উৎসুক করা মেয়ে। আশীর্বাদ হওয়া যা আর বিয়ে হও তা, 7 পাকের যা বাকি। এই তো সমাজে বসে এসব কাজগুলো তুমি যে করবে, আর আমরা বসে বসে দেখবো, এ তুমি যেন মনে ভেবো না। না না, মোটে ভেবো না, মোটে এভাবে অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। একদম যাবে না। সমাজে বামুনদের যদি জাত মারবার ইচ্ছে না থাকে, মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো। পাত্র রাজপুত্র না হলে পাত্র মেলে না। না না না, গরিব মানুষ দিতে তুতে পারবে না বলেই সীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলাম। ও মা, সীমান্ত মজুমদারের ছেলে? আমার ছেলে? বেশ বেশ। বেশ ছেলে, বেশ ছেলে।
আরে বাবা, লেখাপড়া নাই বা জানলো, জজ ম্যাজিস্ট্রেট না হলে কি মানুষ হয় না? দিব্যি বাড়ি, বাগান, পুকুর, শুনলাম এবার নাকি 20 জমিতে 4টি আমন ধানও চাষ করেছে। ব্যাস, রাজার হাল। 2 ভাইয়ের অভাব কি? এই মনিকার সীমান্ত মজুমদার খুব নাম করা লোক হে। তার ছেলেকে ওই জামাই হিসেবে পাওয়া তোমার ভাগ্যের ব্যাপার। পরে পস্তাতে হবে। মেয়ের বয়স হচ্ছে তো, একটা সদ্গুণ করো না। গোটা গ্রামের লোকের তো এই মেয়ের ঢিঙ্গিপোনা এই আজ সহ্য হয় না। মানে হয়েছে কি, কালীবাবু রাসুকুরো ওই ছেলেটির নামে অনেক খারাপ কথা শুনেছিলাম গ্রামের মধ্যে। হ্যাঁ গো, গ্রামের মধ্যে কি সব যেন ওই খারাপ কাজ করতে গিয়ে কি ধরা পড়েছিল। সারা গ্রামে তো ঢেঢে পড়ে যায়। তাই ওই রকম ছেলে কথা ঠিক ভরসা করতে পারিনি গো, ভরসা করতে পারিনি। খুব ভুল করছো হে, খুব ভুল করছো। ভুল করছো। কিন্তু দেখো, তোমার পরে মাসুল গুনতে হবে। গুনতে হবে। আর উদ্যোগ করার জিনিস ও ঘরে রাখতে নেই। হ্যাঁ, বোঝাও বোঝাও রাসু, ভালো করে একটু বোঝাও দেখি। আজ তবে আসি, মেলা কাজ কাম পড়ে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এসো এসো, তবে ভেবে দেখো আর জেনে রেখো, গ্রামের মাতারা গ্রামের মধ্যে বসে কেউ যদি অন্যায় কাজ করে সেটা মোটেই মেনে নেবে না। ঠিক আছে, পেনাম হই কালীময় বাবু, পেনাম হই গো ঠিক আছে, রাসুকুরো। আসি তবে। হ্যাঁ, ঠিক আছে। এলাম এলাম। দিনকাল মোটে ভালো না। না না মোটে ভালো নয়। না, গ্রামের কল্যাণ, দেশের দশের কল্যাণ কেউ বোঝে না, কেউ বোঝে না। ছি 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 ছি, সারা সমাজ যেন উচ্ছন্নে গেল। ছি 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 ছি। দুই দিন পরের কথা। বাবা, যাবে না? মা ঘাটে গেল যে। যা, শিগগিরই যা দেখি, এই শাবলখানা নিয়ে আয় দেখি। ভারী একটা লোহার শাবল 2 হাতে ধরে খেন্তি এসে পড়ল। তারপর খুব সাবধানে সামনের দরজা খুলে বাবা মেয়েতে বেরিয়ে পড়ল। ও আস্তে আস্তে, শব্দ করিস না মা, সাবধানে আয়, তোর মা শুনলে আর রক্ষে থাকবে না। এদিকে অন্নপূর্ণা পুকুর ঘাট থেকে স্নান করে বাড়িতে ঢুকতেই মুখার্জিদের ছোট মেয়ে দুর্গা এসে হাজির হলো। খুড়িমা, ও খুড়িমা, মা বলে দিলে খুড়িমাকে গিয়ে বল মা ছোবে নে। তুমি আমাদের নবান্নটা মেখে আর ইতর ঘরগুলো বার করে দিয়ে আসবে দেখি। আচ্ছা চল, তোদের বাড়ি থেকে ঘুরে আসি আগে। খুড়িমা, খুড়িমা, ওই যে কেমন পাখিটা। ওই দেখি দেখি, তাই তো, আগে তো কোনোদিন এ ধরনের পাখি দেখিনি। আর কোথা থেকে যেন একটা কুক কুক শব্দ হচ্ছে, তুমি শুনতে পাচ্ছ খুড়িমা?
ঘন বনটার মধ্যে কোথায় এতক্ষণ খুব খুব করে আওয়াজ হচ্ছিল, কে যেন কি খুঁড়ছে। দুর্গার কথার পরেই হঠাৎ সেটা বন্ধ হয়ে গেল। অন্নপূর্ণা সেখানে খানিকক্ষণ থমকিয়ে দাঁড়ালেন, শব্দের উৎসস্থলের দিকে ভালো করে লক্ষ্য করলেন, পরে চলতে আরম্ভ করলেন। তার খানিক দূর যেতেই মনের মধ্যে আবার খুব খুব শব্দ আরম্ভ হলো। কাজ সেরে ফিরতে অন্নপূর্ণার বেশ কিছুক্ষণ দেরি হলো। ফিরে দেখলেন খেন্তি তেলের বাটি নিয়ে রোদে বসে আছে চুল খুলে। এখনো নাইতে যাসনি যে? কোথায় ছিলে এতক্ষণ? এই যে যাই মা, এক্ষুনি যাবো আর আসবো। সকলে তোমার ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি। গিন্নি, ও গিন্নি, কই গো, কোথায় গেলে সব? আরে এই তো, তুমি এখানে রয়েছো। আরে শোনো না, কি হয়েছে আজ? ও পাড়ার ওই মহেশা চৌকিদার রোজই বলে, কর্তা ঠাকুর, তোমার বাপ থাকতে তো মাসে মাসে এদিকে আমাদের পায়ের ধুলো পড়তো। তা আজকাল তো তোমরা আসো না। এই বেলার দ্বারে মেটে আলু করে রেখেছি। তা দাদা ঠাকুর বরং বরজপোতার বনের মধ্যে বসে খানিক আগে কি করছিলে শুনি? বরজপোতা, আমি না না, আমি কখনো না, এই তো আমি এখানে। চুরি তো করবে, দিনকাল গিয়েছে, এককাল আছে, মিথ্যে কথাগুলো আর এখন বলনি। আমি সব জানি। মনে ভেবেছিলে আপদ ঘাটে গিয়েছে, আর কি দুর্গার মা ডেকে পাঠিয়েছিল। ও পাড়ায় যাচ্ছে শুনলাম, বরজপোতার বনের মধ্যে কি সব কুপ কুপ শব্দ। তখনই আমি বুঝতে পেরেছি, সারা পেয়ে শব্দ বন্ধ হয়ে গেল। যেই আবার খানিক দূর গেলে আবার দেখি শব্দ। তোমার তো ইও কালো নেই, বড় কালো নেই। চুরি করতে, ডাকাতি করতে, যা করতে ইচ্ছে হয় করো, কিন্তু মেয়েটাকে আবার এর মধ্যে নিয়ে গিয়ে ওর মাথা খাওয়া কিসের জন্যে? আরে না না, তুমি ভুল ভাবছো কেন্তির মা। মানে কি বলো তো, কই রে, এই এই যে মা কেন্তি, বল না তোর মাকে। কেন্তি, এদিকে আবার আয় তো, শুনে যা। কি মা? এই মেটে আলুটা দুজনে মিলে তুলে এনেছিস না? না না, মানে মানে হ্যাঁ না মানে কি? এই মেটে আলু তুই এনেছিস কিনা বল কেন্তি। হাজি, আজ তোমার পিঠে আমি এত কাঠের চালা ভাঙবো, তবে ছাড়বো। বরজপোতার বনে গিয়েছে মেটে আলু চুরি করতে। সমস্ত মেয়ে বিয়ের যুগী হয়ে গেছে কোন কালে। সেই এক গলা বিজন বোন, যার মধ্যে দিন দুপুরে বাঘ লুকিয়ে থাকে, তার মধ্যে থেকে পরের আলু নিয়ে এলো তুলে। আরে ওভাবে বকছো কেন বলো দেখি মেয়েটাকে? হ্যাঁ, এ তোমার না গিন্নি? কিছু মনে করো না বাবু, সব এটাই না বাড়াবাড়ি। তুমি চুপ করে দেখি। যদি গোসাইরা চৌকিদার দেখে তোমায় দৌড়িয়ে দেয়, তোমার কোন শ্বশুর এসে তোমায় বাঁচাতো? আমার জোটে খাবো, না জোটে না খাবো, তা বলে পরে জিনিসে হাত। এ মেয়ে নিয়ে আমি কি করবো মা? দুই তিন দিন পরে একদিন বৈকালে মা, মা দেখবি এসো। কি দেখবো? কোথায়? আরে এসোই না এদিকে, এসো এসো।
আরে কি হয়েছে সেটা বলবি তো? এই যে দেখোই না কেমন পুঁই গাছ লাগিয়েছি। দূর পাগলি, এখন পুঁই ডাঁটার চারা পোতে কখনো? বর্ষাকালে পুঁততে হয়, এখন যে জল না পেয়ে মরে যাবে। কেন? আমি রোজ জল ঢালবো। দেখ, হয়তো বেঁচে যেতেও পারে। আজকাল তো আবার রাতে খুব শিশির টিশির হয়। খুব শীত পড়েছে। সকালে উঠে সহায় হরি দেখলেন তার দুই মেয়ে রোদের প্রত্যাশায় উঠানের কাঁঠাল তলায় দাঁড়িয়ে আছে। একটা ভাঙা ঝুড়ি করে খেন্তি শীতে কাঁপতে কাঁপতে মুখুজ্জে বাড়ি থেকে গোবর কুড়িয়ে আনলো। ও ওই খেন্তি, এমা খেন্তি, তা সকালে উঠে ওই গরমের জামাটা গায়ে দিতে তোর কি হয় বল দেখি? হ্যাঁ, দেখ দেখি কেমন শীত পড়েছে। ও আচ্ছা, দিচ্ছি বাবা। কই শীত তেমন তো। হ্যাঁ, দে মা দে, এক্ষুনি দে। অসুখ বিসুখ পায় এরকম হতে পারে, বুঝলি নে। ও, আমি যাই, একটু বাইরে দিয়ে ঘুরে আসি। সহায় হরি বার হয়ে গেলেন। ভাবতে ভাবতে গেলেন, তিনি কি অনেক দিন মেয়ের মুখ ভালো করে দেখেননি? খেন্তির মুখ এমন সুন্দর হয়ে উঠেছে। পৌষ সংক্রান্তির সন্ধ্যা। অন্নপূর্ণা একটি কাঁসিতে চালের গুঁড়া, ময়দা ও গুড় দিয়ে চটকাচ্ছিলেন পিঠে বানানোর জন্য। খেন্তি কুড়ুনির নিচে একটা কলার পাতা দিয়ে এক থালা নারকেল কুড়ছিল। নারকেল কুড়তে কুড়তে মাঝে মাঝে লোভের দৃষ্টিতে তাকাচ্ছিল, কিন্তু এ সময় খেতে চাওয়ায় মা পাছে বকে, সেই ভয়ে চুপ করে রইল। খেন্তি, পুঁটি, রাধি, তোরা সব এসে পাতা পেতে বস, গরম গরম দেব। আচ্ছা মা, তাহলে হাত ধুয়ে আসছি। আর সবটা হলে তুমি, বাবা, আমরা সবাই একসাথেই খাবো। চোখে জল এসে গেল অন্নপূর্ণার। সস্নেহে তার এই শান্ত নিরীহ একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটির দিকে চেয়ে রইলেন। মনে মনে ভাবলেন, খেন্তি আমার যার ঘরে যাবে তাদের অনেক সুখ দেবে। এমন ভালো মানুষ, কাজকর্মে বকো, মারো, গাল দাও, তু শব্দটি মুখে নেয়। উঁচু কথা কখনো কেউ শোনেনি। বৈশাখ মাসের প্রথমে সহায় হরির এক দূর সম্পর্কীয় আত্মীয়ের ঘটকালিতে খেন্তির বিয়ে হয়ে গেল। দ্বিতীয় পক্ষে বিয়ে করলেও পাত্রটির বয়স 40-এর খুব বেশি কোনো মতেই হবে না। তবুও প্রথমে এখানে অন্নপূর্ণা আদৌ ইচ্ছুক ছিলেন না। কিন্তু পাত্রটি সঙ্গতিপন্ন, শহর অঞ্চলে বাড়ি, চুন ও ইটের ব্যবসায় 2 পয়সা নাকি করেছে। এরকম পাত্র মেলাও বড় দুষ্কর। মা ঠাকুরন, ওই সম্প্রদায়ের সময় যে পেরিয়ে যায়, এ তাড়াতাড়ি করো মা।
বিয়ের পরের দিন খেন্তি শ্বশুরবাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হলো। পালকি এসে দাঁড়ালো আমলকিতলার ঠিক সামনে। বাবা, আর কেঁদো না বাবা। মারে আমি ঠিক সময়ে তোমাকে দেখতে চলে আসবো। মারে আমার, সাবধানে থাকিস মা। তোকে ছাড়া আমি কি করে থাকবো রে মা? কি করে থাকবো বল আমার? মা, আশায় মাসে আমাকে এনো, বাবাকে পাঠিয়ে দিও। দুটো মস্ত তোর বাবা বাড়ি যাবে কেন রে? আজকে নাতিপতি হোক তবে তো। না, যাবে না ভাই, কি দেখি কেমন না যায়। খেন্তি শ্বশুর বাড়ি চলে গেল। এক বছরের উপর হয়ে গিয়েছে। আবার আষাঢ় মাস, বর্ষা বেশ নেমেছে। ঘরের দাওয়ায় বসে ঠহাই হরি প্রতিবেশী বিষ্ণু সরকারের সাথে কথা বলছেন। ও তুমি ধরেই রাখো, এরকম হবেই পুরো। আমাদের অবস্থা লোকের এর চেয়ে ভালো আর কি জুটবে বলো? না, সব তো আর, তাছাড়া আমি যা দেব নগদেই দেব। তোমার মেয়েটির হয়েছিল কি? বসন্ত হয়েছিল শুনলুম, ব্যাপার কি দাঁড়ালো খুঁড়ো বুঝলে। মেয়ে তো কিছুতে পাঠাতে চায় না। 250 আন্দাজ টাকা বাকি ছিল, বললে ও টাকাকে দাও তবে মেয়ে নিয়ে যেও। আমার সোনার পৃথিবী মেয়ে পুরো বড্ড নেওয়াটা ছিল গো, বড্ড নেওয়াটা ছিল। ছি 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 ছি, মানুষ এমন অমানুষ হতে পারে? একেবারে চামার। করে বললাম টাকাটা বায়া কমে কমে দিচ্ছি। পুজোর তত্ত্ব কম করে তো 30টা টাকা কম হবে না বলো? হ্যাঁ, ভেবে দেখলেন কি না? ওরা মেয়ের নানা নিন্দে ওঠালে, বলে ছোট লোকের মেয়ের মতো চলে, আবার থেকে ঘরের মতো খায়, আরো কত কি জানো খুড়ো। এটাকে পৌষ মাসে দেখতে গেলাম, একদম পেরে থাকতে পারতাম না। তোমার দুঃখের কথা বড্ড প্রাণে বাজে হে। আচ্ছা, তারপর কি হলো? কি বলবো গুরু, আমার স্ত্রী অত্যন্ত কান্নাকাটি করাতে পৌষ মাসে দেখতে গেলাম। তার যে অবস্থা করেছিল গুরু, কি বলবো তোমায়। শাশুড়িটা শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, না জেনে শুনে ছোট লোকের সঙ্গে কুটুম্বিতে করলেই এইরকমই নাকি হয়। হ্যাঁ, যেমন মেয়ে তেমনি বাপ। পৌষ মাসের দিনে মেয়ে দেখতে এলেন শুধু হাতে। বলি আমরা ছোট লোক কি বড় লোক, তোমার তো কোনো জানতে ভাগই নেই বলো? হ্যাঁ, বলি এই বড়মেশ্বর চাটুর্যের নামে নীলকুঠি আমলে এই অঞ্চলে বাঘে গরুতে এক গাড়ি জল খেয়েছে। আজই না হয় আমরা প্রাচীন হয়েছি। হ্যাঁ, সে তো বটে। মানুষ আজকাল টাকা ছাড়া কিছুই বোঝে না হে, ওটাই সব কিছু। তারপর ফাল্গুন মাসে তার বসন্ত হলো। এমন চামার খুঁড়ো, বসন্ত গায়ে বেরোতেই তালায় আমার এক দুঃসম্পর্কের বোন আছে, একবার কালীঘাটে পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিল, তাই ওখানে পেলে রেখে গেল জানো। আমার না একটা সংবাদ না কিছু, বোনেরাই আমাকে সংবাদ দেয়। আমি গিয়ে দেখতে পাও নাই? না না খুড়ো, এমনই চামার জানো, গয়নাগুলো অসুস্থ অবস্থায় গাছ থেকে খুলে নিয়ে তবে তালায় পাঠিয়ে দিয়েছে।
কপাল মন্দ খুড়ো, আমার অমন অমন সোনার পৃথিবী মেয়ে ভাগ্যে হইল না গো, ভাগ্য হইল না। যাক, আমার পোড়া ভাগ্যের কথা শুনিয়ে তোমার আর দুঃখ দেব না গো। চলো চলো যাক, বেলা তো গেল। বলি, চার কি ঠিক করলে? হ্যাঁ, পিঁপড়ের টোপে আর মুড়ির চায় তো সুবিধা হবে না, না? হ্যাঁ, তারপর কয়েক মাস কেটে গেছে। আজ আবার পৌষ পার্বণের দিন। সন্ধ্যার সময় রান্নাঘরের মধ্যে বসে অন্নপূর্ণা সরু চাকলি পিঠের জন্য চালের গোলা তৈরি করছেন। পুঁটি ও রাধি উনুনের পাশে বসে আছে, আগুন পোহাচ্ছে। কিন্তু খেন্তিটার কথা আজ অন্নপূর্ণার বারবার মনে হচ্ছিল। চোখ দুটো জলে ভিজে যাচ্ছিল। দুয়ারে এক পাশে খুঁটিতে হেলান দিয়ে উদাস হয়ে বসেছিল সহায়হরি। তার চোখও জলে ভেজা। দিদি বড় ভালোবাসত। তিনজনেই খানিকক্ষণ নির্বাক হয়ে বসে রইল। তারপর তাদের তিনজনেরই দৃষ্টি কেমন করে উঠানের এক কোণে আবদ্ধ হয়ে পড়ল। সেখানে বাড়ির সেই লোভী মেয়েটির লোভের স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়িয়ে তার কত সাধের নিজের হাতে পোঁতা পুঁই গাছটি মাচা জুড়ে বেড়ে উঠেছে বর্ষার জল পেয়ে, কার্তিকের শিশির পেয়ে। গাছটির জীবনের লাবণ্য যেন ফুটে ফুটে বের হচ্ছে। ডুকরে কেঁদে উঠল অন্নপূর্ণা। কেন্তি, কেন্তি মামা, কেন কেন তুই আমাদের ছেড়ে চলে গেলি মা? ফিরে আয় মা, ফিরে আয়। আমি আমি আর কোনো দিন তোকে বকাবকি করবো না মা। ফিরে আয় মা, কেন্তি, ফিরে আয়। কেঁদো না অন্নপূর্ণা, কেঁদো না। কেঁদে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। বড্ড অভিমানী যে, বড্ড অভিমানী আমাদের মা। তাই তো অভিমান করে আমাদের সবাইকে ফাঁকে দিয়ে চলে গেল। বুক চাপড়ে কাঁদতে লাগলো অসহায় কন্যাহারা বাবা মা। তাদের সেই অসহায় আকুতি ছড়িয়ে পড়ল আকাশে বাতাসে। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি মর্মস্পর্শী ছোট গল্প অবলম্বনে নাটক পুঁইমাচা। কেমন লাগলো আমাদের এই নিবেদন? কমেন্টে জানাতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিন শিল্পায়ন গল্প ক্যাফের ইউটিউব চ্যানেলটি। আমরা কফির পরিবর্তে গল্প, বিস্কুটের পরিবর্তে ছন্দ পরিবেশন করি।